সিউন নামের একটি মেয়ে তার ফিয়ন্সির সাথে কোথাও ঘুরতে যাচ্ছিল। 1 মাস পরেই তাদের বিয়ে, কিন্তু পথের মধ্যে হঠাৎ করেই মেয়েটি মিসিং হয়ে যায়। এটা দেখে তার ফিয়ন্সি অবাক হয়ে যায়। সে তাকে পাগলের মতো খুঁজতে থাকে। ছেলেটা যখনই মেয়েটাকে খুঁজতে থাকে তখনই মেয়েটার ব্যাপারে একের পর এক ভয়ঙ্কর রহস্য উন্মোচন হতে থাকে। কি ছিল সেই রহস্য সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2012 সালে কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়া মুভি হেল্পলেস। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প রিক্যাপ। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বৃষ্টির মধ্যে মোহান এবং সিউনকে কোথাও যেতে দেখা যায়। 1 মাস পরেই তাদের বিয়ে, আর আজকে সিউন যাচ্ছে মোহানের বাবা মার সাথে দেখা করতে। বৃষ্টির মধ্যে বৃষ্টিটা উপভোগ করছিল সিউন। মোহান ভাবে সিউন টায়ার্ড, তাকে একটু রেস্ট নিতে বলে, কিন্তু সে মোহানের বাবা মার জন্য যে গিফটগুলো নিয়েছিল সেগুলো দেখছিল। সামনে একটা স্টেশনে এসে গাড়িটা থামায়। আসলে তাদের লাঞ্চ করতে হবে। মোহান সিউনকে গাড়ির ভেতরে রেখেই লাঞ্চ কিনতে যায়। কিছুক্ষণ পরেই মোহান যখন লাঞ্চ নিয়ে গাড়িতে ফিরে আসে সেখানে সিউনকে আর সে দেখতে পায় না, এমনকি গাড়ির ভেতরেই ছাতাটা পড়েছিল। এটা দেখে মোহান অবাক হয়ে যায়, সিউন কোথায় গেল। সে তাকে ফোন করে, কিন্তু সে তার ফোন পর্যন্ত ধরে না। ধীরে ধীরে মোহান অস্থির হয়ে যায়। সে পুরো স্টেশনটা খুঁজে ফেলে, ওয়াশরুম, রেস্টরুম, সব জায়গায়, কিন্তু কোথাও সে সিউনকে দেখতে পায় না। তখনই ওয়াশরুমের একটা কোণায় সে সিউনের মাথার একটি ক্লিপ পরে থাকতে দেখে, যেটা দেখে সে খুব টেনশনে পড়ে যায়। সাথে সাথে সে পুলিশ স্টেশনে চলে আসে, আর এসেই তার নামে মিসিং কমপ্লেন লেখায়। পুলিশরা সাধারণ একটা মিসিং কমপ্লেন লিখেই রেখে দেয়, কিন্তু মোহান রেগে যায়। সে বলে, আপনারা কি বুঝতে পারছেন, আমি মেয়েটাকে নিয়ে আমার বাবা মার সাথে দেখা করতে চেয়েছিলাম। সিউনের সাথে আমার 1 মাস পরেই বিয়ে, আর এই সময়ে হুট করে এইভাবে গায়েব হয়ে যাওয়াটা কোনোভাবেই সাধারণ কোনো কেস নয়। আপনারা কেসটাকে সিরিয়াসভাবে ইনভেস্টিগেশন করুন। মুহাং সেখান থেকে তাড়াতাড়ি সিউনের বাড়িতে আসে, কিন্তু দেখতে পায় সিউনের বাড়ি পুরোটা খালি। সেখানে সিউনের একটা জিনিসপত্র নেই। পুরো ঘরটা এলোমেলো অবস্থা করে সব জিনিসপত্র কেউ নিয়ে গেছে, যেটা দেখে সিউন অবাক হয়ে যায়। এরপরেই মোহাংকে তার ব্যাংকের বন্ধু জো কল করে আর বলে, সিউন কি তোমার সাথে, সে কি তোমাকে কিছু বলেছে? কথাটা শুনেই মোহানের কিছুটা সন্দেহ হয়। সে তার সাথে দেখা করে। জো তাকে বলে, আসলে গত সপ্তাহে তুমি আর সিউন এসেছিলে আমার কাছে। সিউনের নামে একটা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, আর সেটার জন্যই আমরা কিছুটা ইনভেস্টিগেশন করেছিলাম। সেখান থেকে আমরা সিউনের নামে একটা ব্যাংকরাপ্টের ফাইল খুঁজে পেয়েছি। 3 বছর আগে সিউন তার ক্রেডিট কার্ডের বাকি $300 পে না করার জন্য একটি ব্যাংক তার নামে ব্যাংকরাপ্টের একটি ফাইল কেস করেছিল। সেটাই আমরা হাতে পেয়েছি। আমি সেই বিষয়ে জানার জন্যই তাকে কল করেছিলাম, কিন্তু সে আমার কথাটা শুনে কিছুটা অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। এরপরেই কি হয়েছে আমি আর বলতে পারবো না। কথাটা শুনে অবাক হয়ে যায় মোহাং। জো তাকে সেই কেস ফাইলের সব কাগজপত্রও দেখায়। মোহাং দেখে সবকিছু ঠিকই আছে। পরদিনই মোহান চলে যায় সিউন যে জায়গায় কাজ করতো সেখানে যাওয়ার পরে তার এক কলিগকে জিজ্ঞেস করে সে সিউনের ব্যাপারে কতটুকু জানে। মেয়েটি বলে, তেমন কিছু নয়, কারণ সিউন তেমন কারোর সাথেই কথা বলতো না। এছাড়া তারা সিউনের ব্যাপারে তার কোনো আত্মীয় স্বজন বা পরিবারের কথাও জানে না। মোহাং সেই মেয়েটির সাহায্যে সেই কোম্পানি থেকে সিউনের রিজিউমটা বের করে নেয় এবং এর আগে যে যে জায়গায় সিউন কাজ করেছে সব কোম্পানিগুলোতেই সে কল করে, কিন্তু দেখা যায় সেই সব কোম্পানিগুলোর অস্তিত্ব হয়তোবা ছিল না, নয়তোবা সেখানে সিউন নামের কেউ কাজ করতো না। যেগুলো লেখা ছিল সবগুলোই ছিল ভুল। অবশেষে মোহাং একজন লয়ারের খবর পায় যে সিউনের হয়ে একটি কেস লড়েছিল। আসলে তার নামে যখন ব্যাংকরাপ্টের মামলা হয়েছিল সেই মামলাটায় লড়েছিল এই লয়ার। সেই লয়ার সিউনের ব্যাপারে সবকিছু বলে, কিন্তু সিউনের সাথে কন্ট্যাক্ট করার কোনো ইনফরমেশন মোহাংকে দিতে পারে না। কিন্তু যখনই সে একটি সিউনের ছবি দেখতে পায় সেই লয়ার অবাক হয়ে যায়। সে বলে, আপনি যে সিউনের কথা বলছেন এই মেয়েটি সে নয়, আমি তাকে কখনো দেখিনি। এরপরেই আসল সিউনের ছবিটা দেখায় সেই লয়ার। সে বলে, 4 বছর আগে আমি এই সিউনের কেসটা লড়েছিলাম। যেটা শুনে একেবারেই অবাক হয়ে যায় মোহাং। এটা যদি আসল সিউং হয়, তার সাথে এতদিন যে ছিল সেই মেয়েটিকে। মোহাং একজন পশু ডাক্তার ছিল। সে তার ক্লিনিকে আসে এবং তার বন্ধু জো এবং তার সহকারী নার্সকে সবকিছু খুলে বলে। তারা শুনে অবাক হয়ে যায়।
তার মানে মেয়েটি এতদিন সিউনের পরিচয় ধারণ করেছিল, কিন্তু এই সিউনকে? তখন মোহন বলে সিউন মেয়েটি 3 বছর আগে থেকে নিখোঁজ। এরপরেই দেখা যায় চই নামের একজন পুলিশ অফিসার তার এক পুরনো বন্ধু জো সাংকে একটি লোকের কাছে নিয়ে আসে যাতে সে তাকে একটি চাকরি দেয়। আসলে এই জো সাংও একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু ঘুষ নেওয়ার অপরাধে তাকে চাকরি দেখে বরখাস্ত করা হয়। এরপর থেকেই সে আর কোনো জবে টিকতে পারেনি। তার পরিবারের অবস্থাও খারাপ, এখন তার একটা চাকরি অনেক বেশি প্রয়োজন। কিন্তু জো সাং সেখানে উল্টোপাল্টা কিছু কথা বলার জন্য সেখানেও তার চাকরিটা হয় না। চই তাকে বকাঝকা করে, বলে তোমার স্ত্রীর দিকে তোমার তাকানো উচিত, আর সেই দিকে তাকিয়ে যে করেই হোক তোমার একটা চাকরি করা উচিত। তোমার লাইফে যেটা ঘটে গেছে সেটা ভুলে যাও। এদিকে মুহাং কি করবে বুঝতে না পেরে একটা সময় সে জোসাং এর কাছে আসে, আর এই জোসাং হচ্ছে তার কাজিন। সে এসে তাকে রিকোয়েস্ট করে, বলে সেই মেয়েটিকে খুঁজে দেবার জন্য। যদিও জোসাং প্রথমে অনেক রেগে যায়, কিন্তু মোহান তাকে বোঝায়। অবশেষে সে কেসটা নিতে রাজি হয়ে যায়। পরের দিনই জোসাং চলে যায় সেই নকল সিউনের বাসায় এবং পুরো বাসাটা সে খোঁজে, কিন্তু পুরো বাসা খুঁজেও সে একটি ফিঙ্গারপ্রিন্টও পায় না, কারণ সিউন সেখান থেকে যাওয়ার সময় প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট খুব ভালো করে মুছে দিয়ে গিয়েছিল। জোসাং জিজ্ঞেস করে, যখন তুমি সিউনের সাথে ছিলে তখনও তুমি তার হোমটাউন বা তার মা বাবা সম্পর্কে কখনো জানতে চাওনি বা যেতে চাওনি? বলে, আমি তার হোমটাউনে যেতে চেয়েছিলাম, কয়েকবার কথাও বলেছিলাম, কিন্তু সে বলেছে তার হোমটাউনে কেউ নেই, তার মা ছিল, সেও মারা গেছে, আর সে তার অতীতটাকে ভুলতে চায়। এই জন্য আমি আর কোনো জোরাজোরি করিনি। এরপরে জোসাং তার বন্ধু চইর সাহায্যে সেই নকল সিউনের রেসিডেন্স লিস্টটা বের করে নেয়, যেখান থেকে তার রেসিডেন্সের একটা ঠিকানা সে পেয়ে যায়। সেই বাড়িতে যেয়ে সে বলে সিউনের খবর জানে কিনা। সেই বাড়ির ওনার বলে, সিউন আমার এখানে কিছুদিন ছিল, কিন্তু হঠাৎ করে একদিন চিঠি লিখে সে বাড়ি ছেড়ে চলে যায়। ঘরের ভিতরে তার কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছিল, যেগুলো আমি স্টোর রুমে রেখে দিয়েছি, সেগুলোই সেখান থেকে নিয়ে আসে জোসাং। সবকিছু ইনভেস্টিগেশন করার পরে জোসাং অদ্ভুত একটা ইনফরমেশন পায়, যেটা সে মোহাংকে বলে। সে বলে 3 বছর আগে মার্চে হঠাৎ করে বাড়ি ছেড়ে কোথাও চলে যায় সিউন, অর্থাৎ আসল সিউন। এরপরে সিউন হঠাৎ করেই 6 মাস পরে ফিরে আসে এবং অন্য একটি বাড়িতে ওঠে, কিন্তু সেটা আসল সিউন নয়। তোমার সাথে যে মেয়েটি ছিল সে মেয়েটি, অর্থাৎ তোমার সাথে যে মেয়েটি ছিল সে সিউনের আইডেন্টি চুরি করেছিল। কিন্তু আসল সিউনের কি হয়েছিল? তাকে কি খুন করে ফেলা হয়েছিল নাকি অন্য কিছু? তার বডিটাও এখন পর্যন্ত পুলিশ কোথাও খুঁজে পায়নি। জোসাং বলে, আমার মনে হয় সিউনকে মেরেই তার আইডেন্টিটি চুরি করেছে মেয়েটি। এটা শুনে প্রচণ্ড রেগে যায় মোহান। মোহান আসলে মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসত। সে বলে, তোমাকে বলেছি মেয়েটাকে খুঁজে বের করতে, তার বিরুদ্ধে মিথ্যে আরোপ লাগাতে বলিনি। রাতে একা বসেই মোহান মেয়েটির কথা ভাবছিল যে প্রথমবার মেয়েটিকে সে কোথায় দেখেছিল। এরপরে প্রথম দেখাতেই মেয়েটি সে প্রেমে পড়ে গিয়েছিল। কয়েকদিন পরে সাহস করে মোহাং মেয়েটির সাথে কথা বলেছিল, আর তারপর থেকেই তাদের সম্পর্কটা শুরু হয়। পরদিন দেখা যায় মোহানকে আসল সিউনের বাড়িতে যেতে। আসলে সিউন কে? সিউন কি সত্যি সেই মেয়েটি, নাকি তার সাথে যে মেয়েটি ছিল তার নামই সিউন? কোনোভাবে মিসলিড করা হচ্ছে তাকে। সেটা খোঁজার জন্যই সে তার গ্রামের বাড়িতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে সে জানতে পারে যে আসল সিউনের মা সিঁড়ি থেকে পড়ে যেয়ে মারা গিয়েছে। সিউন তার মায়ের লাইফ ইন্স্যুরেন্সের টাকা উঠে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। অনেকে ভাবে যে সিউন তার মাকে নিজেই হত্যা করেছে টাকার জন্য। এরপর থেকে সিউনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেখানে সিউনের একটা স্কুল অ্যালবামের ফটো দেখতে পায়, যেটা সেই গ্রামেরই একটা মেয়ে মোহাংকে দেয়। সেখানে ছবিটা দেখে কিছুটা অবাক হয়ে যায় মোহাং। এদিকে মোহাংয়ের সহকারী সেই নার্সটা তার ক্লিনিক পরিষ্কার করছিল, তখনই সেখানে একটা নকল সিউন এবং মোহাংয়ের ছবি দেখতে পায়। সে খেয়াল করে সেখানে আরও একটা ছবি রয়েছে পেছনে। সে ছবিটা বের করে, দেখা যায় ছবিটা ছিল একটা রুমের, কিন্তু সেখানে ছবির ডেটটা ছিল 2008 সালের, অর্থাৎ 4 বছর আগের, যখন মোহাংয়ের সাথে তার পরিচয়ও হয়নি। ছবিটা সে রেখে দেয়। এদিকে জোসাং পুলিশের কাছে এসে সিউন অর্থাৎ আসল সিউনের মিসিং কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সেখানে বলা হয় পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে তার মা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল। এরপরে সিউন মেয়েটি তার মায়ের লাইফ ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করে হঠাৎ করেই কোথাও উধাও হয়ে যায়। পুলিশ তাকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও তার কোনো খবর পায়নি, এমনকি তার বডিও পায়নি। তাই পুলিশ ভেবেছে
তার মায়ের ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করে সে অন্য কোথাও পালিয়ে গিয়েছে। আর যেহেতু তার কেউ ছিলও না, তাই এই কেসটা নিয়ে আর কেউ ঘাটাঘাটি করেনি। ক্লিনিকে আসার পরে মোহাং এবং জোসাংকে মেয়েটি সেই ছবিটা দেখায়। মেয়েটি বলে এই ছবিটা 4 বছরের পুরনো, যখন মোহাংয়ের সাথে সিউনের কোনো পরিচয় ছিল না। সেই ছবিটা তারা খুব ভালো করে দেখতে থাকে। মেয়েটি বলে এই ছবিটার ভেতরে অনেক কিছু অস্বাভাবিক রয়েছে। সূর্যের আলো, বাইরের ঘাস, সবকিছুই আর্টিফিশিয়াল মনে হচ্ছে। তখনই জোসাং সেখানে একটি লেখা দেখতে পায়। সেটাকে জুম করে ক্লিয়ার করে দেখা যায় এটা একটা মডেল রুমের ছবি, অর্থাৎ কোনো বিল্ডিং তৈরি হওয়ার আগেই সেই বিল্ডিংটা কিভাবে কেমন হবে সেটা দেখানোর জন্য যে নকশা করা হয়, এটা সেই ধরনেরই একটা নকশা। সেই কোম্পানিতে চলে যায় জোসাং। জোসাং সেখানে লোকদের সাথে কথা বলে জানতে পারে তাদের বাড়িটা তৈরি হওয়ার আগেই তাদের মডেল হাউসগুলো তৈরি করার জন্য বা দেখানোর জন্য একটা ট্রেনিং ক্যাম্প এবং কাস্টমার ক্যাম্প করা হয়। আর সেখানে যারা যারা অংশগ্রহণ করে তাদের লিস্ট আমাদের কাছে ছিল। তাদের মধ্যে যে কেউ সেখানে ছবি তুলতে পারে, কিন্তু যারা ট্রেনিং ক্যাম্প করে তাদের নাম ছাড়া অন্য কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। এছাড়া জোসাং সেখানে আরও একটা ইনফরমেশন পায়। সেই ট্রেনিং ক্যাম্পে শুধুমাত্র 2 জন মেয়ে ছিল। যে মেয়েগুলো 2 জনই এসেছিল একটা লিপস্টিক কোম্পানি থেকে। সেই লিপস্টিক কোম্পানির লোগোটি ছিল সি, যেটা শুনে জোসাং মোহাংকে কল করে আর বলে সে সি নাম দিয়ে কোনো লিপস্টিক কোম্পানিকে চেনে কিনা। মোহাং বলে না, এই ধরনের কোনো নাম সে কখনো শোনেনি। তখনই তার মাথায় আসে সে অনেকবার এই লোগোটা দেখেছে সিউনের আশেপাশে, এছাড়া সিউনের ব্যবহার করা বিভিন্ন ব্যাগের ভেতরে। জোসাং সেই লিপস্টিক কোম্পানিতে চলে যায়। জোসাং সেখানে বসেই কফি খাচ্ছিল। সেখানে সেই কোম্পানিদের এমপ্লয়ি এবং ট্রেনারদের অনেকগুলো ছবি ছিল, গ্রুপ ফটো। সেই ছবিগুলো জোসাং ভালো করে দেখতে থাকে। ঠিক তখনই সেখানে সেই মেয়েটিকে, অর্থাৎ নকল সিওংকে সে দেখতে পায়। অবশেষে সেই কোম্পানির ডেটাবেস থেকে নকল সিওংয়ের পরিচয় বের করে, যার নাম ছিল চাইয়ুং। জোসাং আরও একটা অদ্ভুত বিষয় খেয়াল করে, সেটা হচ্ছে গ্রুপ ফটোতে সিওংয়ের পাশেই চাইয়ুং ছিল। আর জানা যায় তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বও ছিল। সেখানে ম্যানেজারের সাথে কথা বলে সে বলতে থাকে আপনাদের কোম্পানিরই 2 জন এমপ্লয়ি, যাদের মধ্যে একজন আরেকজনের আইডেন্টি চুরি করেছে, আর যার আইডেন্টি চুরি করা হয়েছে সে নিখোঁজ। সেই লিস্ট দেখে আরও জানা যায় সিওং তার অসুস্থতার কারণে সেই কোম্পানি থেকে ছুটি নিয়েছিল। এরপরে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তার ঠিক 1 মাস পরে চাইয়ুংও এই কোম্পানি ছেড়ে চলে যায়। এছাড়া সেখানে আরও একটি শকিং নিউজ পায় সে, সেটা হচ্ছে সেই কোম্পানির ম্যানেজার বলে চাইয়ুংয়ের আর্লি একটা ম্যারেজ হয়েছিল, যেটা ডিভোর্সে পরিণত হয়। জোসাং মোহাংয়ের কাছে আসে এবং সবকিছু খুলে বলে যে সেই মেয়েটির আসল নাম হচ্ছে চাইয়ং। মেয়েটি জিনজুর শহরে জন্মগ্রহণ করেছে এবং তার বয়স 29। আর সবথেকে বড় কথা হচ্ছে সিওং নিখোঁজ হওয়ার 1 মাস পরেই সে তার আইডেন্টি পরিবর্তন করে ফেলে এবং কোম্পানি থেকেও চাকরি ছেড়ে দেয়। এছাড়া চাইয়ুংয়ের আর্লি ম্যারেজের কথাটা শুনে মোহাং অবাক হয়ে যায়। পুলিশ অফিসার চুয়ের সাথে জোসাং এই বিষয়টা নিয়ে কথা বলতে থাকে। এদিকে রাতের বেলা মোহাং বসে বসে ভাবছিল চাইয়ুংয়ের কথা। ঠিক তখনই তার কাছে একটা কল আসে। কলটা করেছিল চাইয়ুং, কিন্তু কল ধরে সে কোনো কথা বলে না। মোহাং বুঝতে পারে হয়তোবা এটা চাইয়ুং। সে তার নকল নাম ধরেই ডাকে সিওং, কিন্তু তারপরেও কোনোভাবেই সে সাড়া দিচ্ছিল না। এদিকে একটি জলাশয়ে একটি সুটকেসকে ভেসে উঠতে দেখা যায়, যেখানে একজন লোক সেটা খেয়াল করে। মোহাং সবকিছু বাদ দিয়ে বাসায় বসেছিল, সে তার ক্লিনিকেও যাচ্ছিল না। এই জন্য জোসাং তাকে বোঝায় সেভাবে বসে থাকলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আর যে মেয়েটির জন্য সে এরকমটা করছে সেই মেয়েটা তো একজন মার্ডারার, কারণ সিইউং মিসিং হয়ে যাওয়ার পরেই জোসাং তার আইডেন্টি চুরি করে। তো আমার মনে হচ্ছে সিওংকে হয়তোবা চাইয়ুংয়ে মার্ডার করেছে অথবা নিখোঁজ করেছে। কথাটা শুনে প্রচণ্ড রেগে যায় মোহাং, কারণ সে চাইয়ুংকে অনেক ভালোবাসত। সে বলে চাইয়াং কখনোই একজন মার্ডারার হতে পারে না। এদিকে জোসাং এবং মোহাং চাইয়ুংয়ের সেই হাজব্যান্ডকে খুঁজে বের করে। তারা তার সাথে দেখা করে। লোকটা তাদের সবকিছু বলতে থাকে। একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। তার মা তাকে সেখানেই রেখে গিয়েছিল। তার বাবা আগেই নিখোঁজ হয়ে গেছে। যদিও তার বাবার নিখোঁজ হওয়ার একটা কারণ ছিল, কারণ সে বিজনেস করার জন্য অনেক টাকা ধার নিয়েছিল, আর সেই টাকা পরিশোধ করে ব্যর্থ হতেই সে মিসিং হয়ে যায়। এটাই সবাই মনে করে সে পালিয়ে গেছে। অন্যদিকে চাইয়ুংয়ের মা সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাই সে চাইয়ুংকে একটি অরফানেজে দিয়ে একাই বসবাস করতে শুরু করে।
চায়ুংয়ের মা হঠাৎ করেই মারা যায়। চায়ুং এতে অনেক ভেঙে পড়েছিল। তখন তার সাথে আমার পরিচয় হয়েছিল। আমি তাকে দয়া করে বিয়ে করে ফেলেছিলাম। আমাদের সংসারটা ভালোই চলছিল। আমার ছোটোখাটো একটা রেস্টুরেন্ট ছিল। ঠিক তখনই কিছু গ্যাংস্টার লোক, যাদের মব গ্যাং বলা হয়, তারা সেখানে চলে আসে। কারণটা হচ্ছে চায়ুংয়ের বাবার টাকা চায়ুংয়ের কাছ থেকে আদায় করার জন্য। সেখানে আমার রেস্টুরেন্টে তারা অনেক গোলমাল করে, যার ফলে আমার মা সেখানে স্টক করে। আর সেই দিনের পর থেকেই চারদিকে ছড়িয়ে পড়ে যে আমার স্ত্রী মব গ্যাংয়ের গ্যাংস্টারের মিস্ট্রেস ছিল। এরপর থেকেই আমার রেস্টুরেন্টে কাস্টমার আসাও বন্ধ হয়ে যায়। প্রত্যেকটা দিন যেন একটা নরকের মতো কাটছিল। এভাবেই 5 বছর কেটে যায়। অবশেষে আমি তাকে ডিভোর্স দেই। এরপর থেকে আমি একবারও মনে মনে চাইনি যে তার সাথে আমার দেখা হোক বা কথা হোক। কয়েক বছর আগের একটি ঘটনা দেখানো হয়, যেখানে চাইয়ং রেলওয়ে স্টেশনে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই সেখানে মব গ্যাংয়ের লোকেরা চলে আসে। তারা সেখানে চাইয়ংকে টর্চার করে এবং তার কাছে কাগজে একটি টিপসই নেয় আর তাকে ধরে নিয়ে যায়। এর 6 মাস পরে চাইয়ংয়ের এক ফ্রেন্ডের সাথে চাইয়ং এসে দেখা করে। চাইয়ংয়ের ফ্রেন্ড তাকে দেখে খুবই হতাশ হয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে, কারণ তার অবস্থা একেবারেই নাজেহাল ছিল। মব গ্যাংয়ের লোকেরা এই 6 মাস ধরে তার উপরে পাশবিক নির্যাতন চালিয়েছে। আর এই পুরো কথাগুলোই এতক্ষণ চাইয়ংয়ের সেই ফ্রেন্ড মোহাংকে বলছিল। সেই মেয়েটির কাছে মোহাং এবং জোসাং আরও একটা শকিং নিউজ পায়। সেটা হচ্ছে এই সময়টাতে চাইয়ং প্রেগনেন্ট হয়েছিল। আর সেই বাচ্চার বাবাকে সেটা কেউ জানতো না। যদিও সেই বাচ্চাটা বেশি দিন বাঁচতে পারেনি, হৃদরোগের কারণে সে ছোটবেলাতেই মারা গেছে। আর এতে করে চাইয়ং অনেক বড় একটা শক পেয়েছিল। এরপরেই মোহাংকে চাইয়ংয়ের এক স্কুল ফ্রেন্ড কল করে এবং চাইয়ংয়ের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন দিতে থাকে। বলে স্কুল লাইফে সে সবসময় একাই থাকতো, কিন্তু তার একটি মেয়ে বন্ধু ছিল। সেখানে তাদের একটি ছবি দেখানো হয় আর তারা সবাই মিলে সেই মেয়েটিকেই খুঁজে বেড়ায়। সে যে কোম্পানিতে কাজ করতো, অর্থাৎ তারা দুজন সেই কোম্পানিতে চলে যায়, মোহাং এবং জোসাং। এরপরেই সেই মেয়েটির খোঁজ নিয়ে তারা জানতে পারে সেই মেয়েটিও 2 বছর ধরে নিখোঁজ। জোসাং এরপরে বলতে থাকে যে চাইয়ং আইডেন্টি কিভাবে চুরি করত। সে আসলে তার বয়সী সিঙ্গেল মেয়েদের খুঁজে বেড়াতো এবং তাদের ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিত, যাদের কোনো ফ্যামিলি নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এছাড়া সে তার মেল বক্সগুলোও ভালো করে চেক করত। সেই মেয়ের পুরো বৃত্তান্ত সে খোঁজ খবর নিয়ে বের করে ফেলত। এরপরে একটা সময় সে ইচ্ছে করেই সেই মেয়ের সাথে বন্ধুত্ব করত, তার কাছে যাওয়ার জন্য, তাকে আরও ভালো করে চেনার জন্য। আর সিয়ং ছিল ঠিক একই ধরনের একটি মেয়ে। সিয়ংয়ের সাথে সে একই কাজ করে। চাইয়ং তার সাথে বন্ধুত্ব করে। আর অবশেষে একটা সময় সিয়ংকে চাইয়ং মেরে ফেলে তার নিজের বাসায়। আর সেই লাশটাকেই টুকরো টুকরো করে সেই সুটকেসে ভরে পাথর বেঁধে জলাশয়ের পানিতে ফেলে দেয়, যাতে সিয়ংকে কেউ খুঁজে না পায় আর তার মিসিং রিপোর্ট লেখানোর মতো কেউ থাকবে না। এই জন্যই এই কাজটা সে করে। এছাড়া এই আইডেন্টি চুরির আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে সেই মব গ্যাংয়ের লোকদের থেকে বাঁচার জন্য। সে পালিয়ে অন্য একটা শহরে এসেছিল তাদের থেকে বাঁচার জন্য, কিন্তু সে দেখতে পায় সেই গ্যাংয়ের লোকেরা এখনও তাকে খুঁজে বেড়ায়। এই জন্যই সে নতুন আইডেন্টি নিয়ে বাঁচতে শুরু করে, যাতে সেই মব গ্যাংয়ের লোকেরা তাকে কখনোই আর খুঁজে না পায়। জোসাং পুলিশ অফিসার চোয়ের কাছে আসে আর বলে, আমি এবার নিশ্চিত যে চাইয়ং সিয়ংকে মেরে ফেলেছে এবং তার লাশটা সে গুম করে ফেলেছে। এখন আমাদের সর্বপ্রথম সিয়ংয়ের লাশটা খুঁজে বের করতে হবে। চুই বলে, গত 3 বছর ধরে আমরা 63টি মেয়ের লাশ পেয়েছি। 63টি মেয়ে থেকে আমরা কিভাবে তাকে খুঁজে বের করব? জোসাং বলে, সিয়ংয়ের ডেন্টাল রিপোর্টটা আমাদের কাছে আছে, তুমি এটা সাহায্য নিতে পারো। মোহাং তার বন্ধু জোয়ের সাথে বসে বারে মদ খেতে থাকে। জো তাকে বোঝায়, তুমি কার জন্য মন খারাপ করছো? যে মেয়েটা তোমাকে কখনো ভালোই বাসেনি, সে তার নিজের পরিচয় পর্যন্ত তোমাকে দেয়নি। যে দেখো, সে এখনো চুপ করে বসে নেই, হয়তোবা অন্য কারো আইডেন্টি চুরি করার জন্য সে বসে রয়েছে। কথাটা শুনেই চমকে উঠে মোহাং। এই কথাটা তার মাথায় আসেনি। জো ঠিকই বলেছে, চাইয়ং নিশ্চয়ই এখন অন্য কারো আইডেন্টি চুরি করার চেষ্টা করছে। চাইয়ং যে জায়গায় কাজ করত আর সেই জায়গায় তার সিমিলার এজের যেসব মেয়েগুলো রয়েছে, তাদের মধ্যে একজন মেয়ে ছিল সিঙ্গেল। তার আগে পিছে কেউ ছিল না, অর্থাৎ কোনো পরিবার, কোনো বয়ফ্রেন্ড ছিল না। মেয়েটির নাম ছিল লিম। জোসাং এবং মোহাং তারা সন্দেহ করে চাইয়ং হয়তোবা লিমের আইডেন্টি চুরি করবে, তাই তারা লিমের সাথে দেখা করে আর কথা বলে। তারা লিমকে চাইয়ংয়ের ছবি দেখায়। লিম বলে, হ্যাঁ, এই মেয়েটির সাথে আমার কয়েকদিন ধরেই বন্ধুত্ব হয়েছে, সে খুব ভালো একজন মানুষ। এই উইকেন্ডেই আমরা মুভি দেখতে যাব।
তখনই জোসাং এবং মোহাং ডিসাইড করে লিমের মাধ্যমেই তারা তাকে ধরবে। এছাড়া লিম যখন আরও একটা কথা বলে যে কিছুদিন ধরেই তার মেল বক্স কেউ আগেই খুলে ফেলছে, এটা সে লক্ষ্য করছে। সে ভাবছে হয়তোবা কোনো ছেলে তাকে ডিস্টার্ব করছে, কিন্তু জোসাং এবং মোহাং বুঝতে পারে এই কাজটা চাইয়ংয়ের। এদিকে পুলিশ অফিসার চই জোসাংকে দেখা করতে বলে আর বলে আমরা সিয়ংয়ের বডি পেয়েছি, তার সাথে ডেন্টাল রিপোর্টটা ম্যাচ হয়ে গেছে। তার বডিটা সুটকেসে একটি জলাশয়ে পাওয়া গেছে, কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। এখন শুধু ডিএনএ টেস্টটা বাকি, সেটা আসলেই আমরা পুরোপুরিভাবে কনফার্ম হয়ে যাব। এদিকে সেই দিন লিমের কথা অনুযায়ী লিমকে মুভি থিয়েটারে বসিয়ে রাখা হয় এবং ছদ্মবেশে জোসাং এবং বাকি পুলিশও সেখানে ছিল। মোহাং তার ক্লিনিকেই ছিল। তার নার্স হঠাৎ করে একটি কুকুর নিয়ে আসে আর বলে আমাদের একজন ক্লায়েন্ট কুকুরটাকে এখানে রেখে গেছে, সে আসলে কোথাও ঘুরতে যাবে তার নতুন এক বান্ধবীর সাথে। এমনিতেই সেই ক্লায়েন্ট একে তো ডিপ্রেশনের রোগী, তার ওপর কিছুদিন ধরেই তার মেল বক্স কেউ ঘোটাঘুটি করছিল। এই জিনিসটা তার একেবারেই ভালো লাগছিল না। এই জন্য নতুন সেই বান্ধবীকে নিয়ে সে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে, আর সেই বান্ধবীরও একই রকম একটি কুকুর রয়েছে। মেল বক্সের কথাটা শুনেই মোহাংয়ের সন্দেহ হয় এবং সে সব কিছু খুঁটিনাটি জেনে নেয় সেই নার্সের কাছ থেকে এবং দেখতে পায় এই মেয়েটিও ঠিক একই রকমভাবে ফেসে যাচ্ছে চাইয়ংয়ের ফাঁদে। এই জন্য সেই মেয়েটি কোন রেলওয়ে স্টেশন থেকে যাবে সেটা ঠিকানা জেনে মোহাং সেখানে যেতে থাকে। অন্যদিকে মোহাং জোসাংয়ের কল ধরছিল না, এই জন্য সে নার্সকে কল করে। নার্স তাকে সব খুলে বলে। জোসাংও বুঝতে পারে হয়তোবা চাইয়ংয়ের টার্গেট লিম নয়, সেই মেয়েটি। জোসাংও তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখানেই যেতে থাকে এবং চইকে ফোন করে ব্যাকআপ পাঠাতে বলে। মোহাং রেলওয়ে স্টেশনে দৌড়ে যেয়ে সেই মহিলাটাকে খুঁজে বের করে এবং চাইয়ংয়ের ছবি দেখায়, বলে আপনার নতুন ফ্রেন্ড কি উনি? মহিলাটি বলে হ্যাঁ। তখনই মোহাং তাকে সবকিছু খুলে বলে। সেই মহিলাটি সেখান থেকে ভয়ে ভয়ে বাড়ি ফিরতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় চাইয়ং সেখানে চলে আসে আর মোহাংয়ের সাথে তার দেখা হয়ে যায়। মোহাং বলে তুমি এমনটা কেন করলে? আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। চাইয়ং বলে আমিও তোমার সাথে সুখী হতে চেয়েছিলাম, কিন্তু আমার আর কোনো পথ খোলা নেই। মোহাং তাকে জড়িয়ে ধরে, বলে আমি তোমাকে কোথাও যেতে দেব না। চাইয়ং বলে আমার হাতে আর কোনো রাস্তা নেই। মোহাং তাকে জিজ্ঞেস করে তুমি কি একদিনের জন্য আমাকে ভালোবাসোনি? কাঁদতে কাঁদতে চাইয়ং বলে না। কথাটা শুনে অনেক কষ্ট পায় মোহাং। সে তাকে যেতে দেয়, বলে তুমি তোমার নিজের মতো করে বাঁচো। রেল স্টেশন থেকে ফিরে আসে। এদিকে অন্য পথ দিয়ে ঢুকেছিল জোসাং। জোসাংও একটা সময় মোহাং এবং চাইয়ংকে দেখতে পায়। চাইয়ং যখন রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল ঠিক তখনই জোসাং তার হাত ধরে ফেলে এবং তার আসল নাম ধরে ডাকে, যেটা শুনে চাইয়ং প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার ব্যাগ পর্যন্ত সেখানে রেখে সে দৌড়ে পালাতে শুরু করে। পুলিশ চাইয়ং তার পিছু করে। অন্যদিকে পুলিশদের দেখে রেল স্টেশনের বাইরে মোহাং বুঝে যায় যে পুলিশরা এখানে এসেছে চাইয়ংকে ধরার জন্য। সে তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে ভেতরে। এদিকে চাইয়ং যখন দৌড়ে পালানোর চেষ্টা করছিল সে দেখতে পায় পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। অন্যদিকে জোসাং দৌড়ে দৌড়ে তাকে বলছিল সিয়ংয়ের বডি পাওয়া গেছে, তুমি আর কোথাও পালাতে পারবে না, এটাই ভালো হয় তুমি সারেন্ডার করো। কথাটা শুনে আরও বেশি ভয় পেয়ে যায় চাইয়ং। একটা সময় সে ঠিক করে সে সুইসাইড করবে, এই জন্য রেলওয়ে স্টেশনের ছাদের উপরে এসে দাঁড়ায়। জোসাং তাকে বারবার সেখান থেকে নেমে আসতে বলে, কিন্তু সে কোনো কথাই শুনছিল না। ঠিক সেই সময়টাতে সেখানে চলে আসে মোহাং। মোহাং তাকে সিয়ং বলেই ডাকে এবং বলে সে যেন লাফ না দেয়, কিন্তু চাইয়ং তার আর কিছু করার ছিল না। সে চোখ বুজিয়ে লাফ দেয় এবং কল্পনা করতে থাকে মোহাংয়ের সাথে কাটানোর সময়গুলোকে। আসলে তার আর কিছু করারই ছিল না। একদিকে মব গ্যাংস্টার, তাদের হাত থেকে বাঁচার জন্যই সে এই কাজটা করেছে, একান্ত বাধ্য হয়ে। কারণ সে তার বাবার জন্য মব গ্যাংয়ের হাতে ফেসে গিয়েছিল। তার মাও তাকে কোনো সাহায্য করতে পারেনি, তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়েছে। মব গ্যাংয়ের হাতে 6 মাস পাশবিক নির্যাতন হওয়ার পরে সে একটি মেয়ের জন্ম দেয়। সেই মেয়েটিও অকালে মারা যায়। সে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। এই জীবনটাই সে আর চায়নি। এই জন্য একটা সময় ডিপ্রেশনে পড়ে ভয়ঙ্কর এক খুনি হয়ে ওঠে চাইয়ং। চাইয়ং সেখানে সুইসাইড করে। মোহাং তার ভালোবাসার মানুষের মৃত্যুটা মেনে নিতে পারে না। সেও নিজেও লাভ দিতে চায়, কিন্তু জোসাং এবং বাকিরা তাকে থামায়। চাইয়ংয়ের জন্য মোহাংয়ের ভালোবাসাটা একেবারেই সত্যি ছিল, যার ফলে সবকিছু জানার পরেও মোহাং তাকে প্রচণ্ড ভালোবাসত। তার মৃত্যুটা সে মেনে নিতে পারে না। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এই মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।